স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আগামীকাল ২৪ এপ্রিল শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচিত দুই নেতা শপথ নিলেও সংসদে যোগ দেয়া নিয়ে এখনও দোদুল্যমান বিএনপির নির্বাচিত ৬ নেতা। এদিকে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে আওয়ামী লীগের বড় বড় নেতা জড়িত আছে এমন অভিযোগ তুলছে বিএনপি। সংসদ, শপথ, আইন ও বিচারসহ সাম্প্রতিক রাজনীতির নানা দিক নিয়ে কথা বলতে আজকের আয়োজন শপথ। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কে এম তানজিবুল আলম, আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন এবং জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডক্টর সাহেদ উর রহমান। স্বাগত আপনাদের। ব্যারিস্টার তানজিবুল আলম, একটু আইনগত দিক থেকেই আসি যে আমরা গত কয়েকদিন যাবতই জানছিলাম যে ২৯শে এপ্রিলই শেষ হয়ে যাবে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের সময়সীমা। তো এই অবস্থাটাতে এখনও আমরা জানি না যে শপথ গ্রহণ শেষ পর্যন্ত যেই ৬ জন আছে তারা দলীয়ভাবে কি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে সাংবিধানিক অবস্থান কি? সংবিধানে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে যে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে যদি কোনো নির্বাচিত সাংসদ শপথ গ্রহণ না করেন তাহলে তার ওই আসনটা শূন্য হয়ে যাবে। তো এখন এই বিষয়টা তো নিয়ে আসলে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। আপনারা জানেন যখন ইলেকশনের ইমিডিয়েট পরে এই প্রশ্নটা এসেছিল, বিএনপির কাছে করা হয়েছিল যে বিএনপি এত কম সংখ্যক আসন পেয়েছে যে তারা নির্বাচনে পার্টিসিপেট করার পরেও এবং পার্লামেন্ট যখন গঠিত হবে এবং অধিবেশন যখন বসবে তখন তাদের বিষয়ে তাদেরকে সরাসরি প্রশ্ন করা হয়েছে। ওরা প্রথম থেকেই একই কথা বলে আসছে যে এই সংসদে তারা যোগ দিবে না। তো আজকের পত্রিকাতেও যদি আপনি দেখেন, তো গতকালকে ওরা ঘোষণা দিয়েছে যে ওরা আবার বিবেচনা করে এটা সিদ্ধান্তে পৌঁছেছে যে এই সংসদে যোগ দেওয়া তাদের জন্য সমীচীন না। কিন্তু একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট আমরা সবাই দেখেছি ইতিমধ্যে, সেটা হচ্ছে যে বিএনপি জোট থেকে নির্বাচন করলো কিংবা ঐক্য জোটের যে মহাজোট, ঐক্যফ্রন্টের যে জোট, তো তাদের সাথে যে অনেকে যারা নির্বাচন করে তার মধ্যে গণফোরামের ২ জন নির্বাচিত প্রতিনিধি ইতিমধ্যে শপথ নিয়েছেন। এবং এখানেও আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে যে ওই যে ২ জন গণফোরামের টিকেটে নির্বাচন করে নির্বাচিত হয়ে এখন শপথ নিয়েছেন, তাদের ব্যাপারে পার্টির বক্তব্য হচ্ছে ওরা আমাদের আদেশ অমান্য করে এই কাজটা করেছেন। তখন ইন্টারেস্টিং প্রশ্ন আসে এখন, সে হচ্ছে যে তাদের যদি এখন নির্বাচন আপনার সংসদে যোগ দেয়ও তাহলে তাদের সদস্যপদ টিকে থাকবে কি থাকবে না। কারণ প্রশ্নটা আসে এই কারণে যে আপনারা জানেন আমাদের এখানে ৭০ অনুচ্ছেদ আছে যেখানে বলা আছে যে কোনো সাংসদ যদি তার যেই মার্কায় কিংবা যে মার্কায় নির্বাচন করে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন সেই পার্টির এগেনস্টে যদি ভোট প্রদান করেন তাহলে তার সদস্যপদ বাতিল হবে। কিন্তু ৭০ অনুচ্ছেদ তো শুধু সংসদের মধ্যে ভোটের কথাই আসছে, ফলে সংসদের বাইরে আমরা দেখেছি বহিষ্কারের পরেও কিন্তু সংসদ সদস্য পদ নিয়ে এখনো পর্যন্ত দল থেকেও কোনো কিছু মুভ করা হয় নাই যে আচ্ছা যেহেতু আমরা বহিষ্কার করেছি তাদের সংসদ সদস্য পদ প্রশ্নের সম্মুখীন। এটা নিয়ে একটা ইন্টারেস্টিং মামলা হয়েছে আপনারা জানেন ইতিপূর্বে হাইকোর্টে। মানে প্রসঙ্গটা এটাই ছিল যে সংসদে যোগ দেওয়ার জন্য পার্টির সিদ্ধান্তের বাইরে সংসদে যোগ দেওয়ার কারণে কোনো সংসদের সদস্যপদ বাতিল হতে পারে কেনা। আখতারুজ্জামানের একটা মামলা হয়েছিল আপনার যখন 96-এর ওই মেয়াদে, আওয়ামী লীগের ওই মেয়াদে যখন বিএনপি মাসের পর মাস সংসদ বর্জন করছিল, তখন সাংসদ ছিলেন মেজর আখতারুজ্জামান। তিনি তার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদে যোগ দিয়েছিলেন। সংসদে যোগ দেওয়ার প্রেক্ষিতে তখন দলের পক্ষ থেকে স্পিকারকে জানানো হয়েছে তিনি তার দলের সিদ্ধান্তের বাইরে অমান্য করে সংসদে যোগ দেওয়ার ফলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তিনি যেহেতু এখন দল থেকে বহিষ্কৃত আসেন তার সংসদ সদস্যপদ বাতিল করা হোক। তখন এই বিষয়টা যখন স্পিকারকে জানানো হলো, স্পিকার তখন ওই ইন্টিমেশনটা পাওয়ার পরে, সংসদ সদস্যপদ বাতিলের বিষয়ে ইন্টিমেশনটা পাওয়ার পরে তিনি সেটা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। নির্বাচন কমিশন পক্ষ থেকে তখন তার সদস্যপদ বাতিল বলে ঘোষণা করেছিলেন। তা এটা একটা ইন্টারেস্টিং কেস বাংলাদেশের ইতিহাসে, যে সাধারণত
আপনার সংসদে যোগ না দিলে একজন সংসদ সদস্য পদ হারান। কারণ যদি কর্মকর্তাভাবে 90 দিন যদি তিনি আসলে না যান তাহলে কিন্তু তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। কিন্তু এখানে সংসদে যোগ দেওয়ার কারণে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হচ্ছে। ওই মামলাটার আমি আইনজীবী ছিলাম, তখন এই প্রশ্নটা এসেছিল আসলে 70 অনুচ্ছেদের পারপোর্টটা কি, এখানে কি পার্টি লয়ালটি মুখ্য নাকি সংসদে যোগ দেওয়াটা মুখ্য। তখন হাইকোর্টের থেকে যে রায়টা দেওয়া হয়েছিল সেটাতে বলে হয়েছে যে একজন সাংসদ নির্বাচন করেন তার পার্টির পক্ষ থেকে, তো সে যখন একটা পার্টিতে যোগ দেয় ওই পার্টির সংবিধানে যে কথাগুলো বলা থাকে সেগুলা সে মেনে নিয়ে তারপরে যোগ দেয়। তো এখন ওই পার্টির সংবিধানে যদি কোথাও থাকে যে পার্টির পক্ষ থেকে সে কন্টেস্ট করে ইলেকশন করে ইলেক্টেড হয়ে এখন সাংসদ হয়েছেন, সেখানে যদি কোথাও থাকে যে কোন কোন সিচুয়েশনে সে সদস্যপদ হারাবে, তার পার্টির সদস্যপদ হারাবে এবং সদস্যপদ হারালে তার কনসিকুয়েন্সটা কি হবে, তাহলে সে ওই বিধান দ্বারা পরিচালিত হবে, যদিও সংবিধানে আমাদের ওই বিষয়টা উল্লেখ নাই। তো এখানে ইন্টারেস্টিং ব্যাপার ছিল সেটা হচ্ছে যে আখতারুজ্জামানের সংসদে যোগদানের বিষয়ে অসন্তুষ্ট হয়ে বিএনপি ভূতাপেক্ষভাবে তাদের নিজেদের সংবিধান তারা পরিবর্তন করে এই বিধানটা যোগ করেছিলেন যে সংসদীয় কমিটির সিদ্ধান্তের বাইরে যদি কোনো সংসদ সদস্য সংসদে যোগদান করেন তাহলে তিনি তার সদস্যপদ হারাবেন, মানে পার্টির সদস্যপদ হারাবেন, পার্টির সদস্যপদ হারালে এবং তিনি যদি যোগদান করেন তাকে সংসদের 70 অনুচ্ছেদের ডিসকোয়ালিফিকেশন অর্জন করেছেন বলে গণ্য হবে। তখন কোর্ট থেকে বলা হয়েছিল যে যেহেতু তিনি পার্টির সংবিধান অনুযায়ী বিষয়টাতে ডিসকোয়ালিফাইড হয়ে গেছেন, সুতরাং এখানে তার সদস্যপদ হারাবে। ফলে বিএনপির ক্ষেত্রে হয়তো মানে এরকম হয়তো, কিন্তু এখন ঐক্যফ্রন্টের অন্য সদস্যদের যেরকম হয়েছে সেটা নাও হতে পারে। ওইখানে আরো একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যে দুজন নির্বাচন করছেন সেজন দুই মার্কায় নির্বাচন করেছেন, তো এটা আরেকটা বিষয়। মোশাররফ হোসেন, একটু যে এই বিষয়টি সামনে এসেছে মূলত বিএনপির যে নির্বাচিত সংসদ সদস্যরা আছে তাদেরও এক ধরনের তারাও বক্তব্য দিচ্ছেন, তাদের বক্তব্য থেকে বোঝা যায় যে তাদের আগ্রহ আছে, তারা যদিও জনগণের কথা বলছেন যে এলাকার জনগণের চাপ আছে সংসদে যোগ দেওয়ার জন্য, কিন্তু এই পুরো বিষয়টাই এখন একটা রাজনৈতিক সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে গেছে যে বিএনপি যাবে কি না। যদি যায় সেক্ষেত্রে আপনারা যেটা বলছেন, সিনিয়র নেতারাও বলছেন যে তাহলে নির্বাচনকে একটা লেজিটিমেসি দেয়া হয়, কিন্তু একই সঙ্গে তো এই যে নির্বাচন সেটার বিরুদ্ধে আপনারা আইনগতভাবেও গিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটি বলেছেন আসলে এটা কিন্তু আমাদের দলের সিদ্ধান্ত, গতকালকেও আপনি দেখেছেন যে স্থায়ী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে বিএনপির যারা নির্বাচিত 6 জন, আসলে এখানে 7 জন হবে, পরবর্তীতে উপনির্বাচনে উকিল আব্দুল সাত্তার কিন্তু ব্রাউনবাড়িয়া থেকে নির্বাচিত হয়েছে, 7 জন হবে। তো এরা সংসদে অংশগ্রহণ করবে না। এখন ব্যারিস্টার তানজিমুল হক যে কথাটি বলেছে এর সাথে আমি আরেকটু উদাহরণ দিতে চাই। উনি তো মেজর আক্তারের কথা বলেছে, আপনার মনে আছে 1996 সালে যে বিএনপি থেকে ডাক্তার আলাউদ্দিন রাজশাহী থেকে এবং হাসিবুর রহমান স্বপন এরাও কিন্তু নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে এরা দুজন আওয়ামী লীগের মন্ত্রিসভায় যোগদান করার কারণে বিএনপি তখন কিন্তু বিরোধী দলে ছিল, বিএনপি অভিযোগের কারণে এই দুইজনেরই কিন্তু সংসদ সদস্যপদ বাতিল হয়েছিল 1996 সালে। সুতরাং এইটা আমরা যতটুকু বুঝি যে আর্টিকেল 70 নিয়ে যেভাবেই আলোচনা হোক না কেন, অতীতে কিন্তু দুটি এক্সাম্পল আছে যে সদস্যপদ থাকার কথা না। কিন্তু এখন আমরা যেই জিনিসটা লক্ষ্য করছি, আপনি লক্ষ্য করবেন যে আজকেও আমি দেখেছি একটি অনুষ্ঠানে বর্তমান ডেপুটি স্পিকার বলেছে যে সংসদে যোগদান করতে পারবে পার্টির সিদ্ধান্ত ছাড়া। এখন আপনি যদি আপনার সুবিধা মতো আইনকে ব্যবহার করেন, কারণ রাষ্ট্রীয় যন্ত্র কিন্তু আপনার কাছে, আইন একটা জিনিস, রাষ্ট্রীয় যন্ত্র। আপনি যদি এখন যেমন আপনার সুলতান মনসুর যখন যোগদান করেছে অটোমেটিক গণফোরাম থেকে, কারণ গণফোরামের উনি আমি দেখেছি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, যদি 7 জনই হয়, 7 জনের মধ্যে যদি 4 জন যাওয়ার পক্ষে হয় তাহলে এটা সংসদের জন্য বিএনপির অবস্থান কোনটা হবে, বাইরেরটা নাকি সংসদের ভিতরে? এটা নাই একটা কারণ আমি ব্যারিস্টার তানজিমুল সাহেবের সাথে আমি একমত করে যে আমরা যে নমিনেশন ফর্মটা যে পূরণ করে জমা দিয়েছিলাম, উনি খুব একটি ভালো পয়েন্ট রেজ করেছে। ওখানে কিন্তু এই পয়েন্টটা লেখা আছে যে আমি যদি কোনো কারণে দলের সিদ্ধান্তের বাইরে যাই তাইলে আমার সংসদ সদস্য পদ
পার্টি এবং সংসদ সদস্য শূন্য বলিয়া বিবেচিত হবে। আমি কিন্তু সজ্ঞানে এটি স্বীকার করে নিয়ে কিন্তু আমি নমিনেশন পত্রে স্বাক্ষর করেছি, আমি পার্টির কাছে জমা দিয়েছি, আমি পার্টির কাছ থেকে মার্কা নিয়েছি, আমি নির্বাচন করেছি। সুতরাং আমি যতটুকু আমার জ্ঞানে বুঝি সেখানে তার সদস্যপদ থাকার কোনো সুযোগ নাই। অথচ আপনি দেখবেন সুলতান মনসুর সাহেব যখন সংসদে যোগদান করেছে গণফোরাম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, স্পিকারের কাছে গণফোরাম থেকে চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে, অথচ এখন পর্যন্ত কিন্তু আপনি যে কথাটি বলেছেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সুতরাং এই সংসদে আমরা যে জিনিসই দেখি যে আজকে বলা হচ্ছে একটি নির্বাচিত সংসদ, কিন্তু এই সংসদ আপনি দেখবেন যে আজকে এই সংসদে যারা আমি নিজেও ক্যান্ডিডেট ছিলাম, আমরা প্রচার চালাতে পারি নাই, আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই, রাত্রে ভোট দেওয়া হয়েছে, ভোরবেলা যা বাকি যা ছিল দেওয়া হয়েছে। সুতরাং এই যে একটি কন্ট্রোলিং ইলেকশন যেটা আমরা বাংলাদেশে দেখেছি, বাংলাদেশের ইতিহাসে, এবং পরবর্তী সময় আমাদের এই দাবির সাথে কিন্তু আপনি সিসির বক্তব্য, উনি বলেছে যে যদি রাতে শিল্পীটা হয় তাহলে ভোট 1 ঘন্টা পিছিয়ে 9টা থেকে শুরু হবে, তাহলে আর শিল্পীটাতে পারবে না, মানে উনি স্বীকার করে নিয়েছে যে রাত্রে শিল পিটানো হয়েছে। তারপর হেলালুদ্দিন সাহেব, উনি সচিব, উনি তো মুখপাত্র ভূমিকায় পালন করে, উনিও দেখেছি যে এই রাতের শিল পিটানো বন্ধ করতে হলে আমাদের দিনে ব্যালট বাক্স পাঠাবার ব্যবস্থা করতে হবে। সুতরাং নানা এই যে মন্তব্য, এগুলিতে বোঝা যাচ্ছে যে গত 30শে ডিসেম্বরের নির্বাচনটি হয়নি, যার জন্য আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছি আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের স্থায়ী কমিটি যে এখানে তো এই যে আপনি 6 জন বা 7 জন যাই বলেন না কেন, এদেরকে তো নির্বাচিত করা হয়েছে, এটা তো নির্বাচিত হয়নি, কারণ যেখানে ভোটই হয়নি। মোশাররফ ভাই, আপনার কাছে পরে যখন আসবো তখন এই ব্যাপারটা একটু জানতে চাইবো। যখন এই কথাটা বলেন তখন এই 6 জন 7 জন যাই হোক তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা সম্মান দেখানো হয় কিনা, আমি এরপরে যখন আসবো এটা নিয়ে আর একটু বিস্তারিত জানবো। জাহিদুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই যে 2 জন ঐক্যফ্রন্টের ব্যানার থেকে নির্বাচন করেছে এবং ধানের শীষ প্রতীক এবং উদীয়মান সূর্য প্রতীক, 2টি প্রতীকে আলাদা আলাদাভাবে নির্বাচন করেছে, তারা শপথ নিয়ে এখন সংসদে আছে। সংসদের সঙ্গে আপনাদের যোগাযোগ কি হয়েছে, কতটুকু হয়েছে, সংসদের প্রতিক্রিয়া কি? জাহিদুর রহমান, যেটি জানতে চাচ্ছিলাম যে 2 জন সদস্য তারা আপনাদের দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিয়েছেন এবং এখনো সংসদ আছে, সংসদ থেকে এই ব্যাপারে বা সংসদের সঙ্গে যখন আপনারা যোগাযোগ করেছেন কি তথ্য দিয়েছে? আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নের স্পেসিফিক জবাবের আগে 70 ধারা নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছে এটা নিয়ে একটু কথা বলার প্রয়োজন মনে করছি। আমার ব্যক্তিগত বিবেচনায় আমি একজন পাঠক হিসেবে যখন আমাদের দেশের কনস্টিটিউশন পড়ি, আমি 70 ধারা খুবই আলোচিত একটা ধারা, এই ধারাটা থাকা উচিত কি অনুচিত নানা রকম ডিবেট আছে। এখানে একটা জিনিস একটু উল্লেখ করতে চাই, আমরা ঐক্যফ্রন্টের ইশতেহারে এবার উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে অনাস্থা এবং ট্রেজারি বিল ছাড়া অন্য সব ক্ষেত্রে ভোট প্রদান করা যাবে এমন একটা সংশোধনী আমরা আনবো। কিন্তু 70 ধারায় কি আছে আমি একটু পড়ি, তাহলে এই সংসদ সদস্যপদ শূন্য হওয়া নিয়ে বিতর্কটা একটু বোঝা যাবে। আমি একদম অক্ষরে অক্ষরে পড়ছি। কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি ক উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিরুদ্ধে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না। সমস্যাটা হয়েছে আসলে পদত্যাগ করলে পদ শূন্য হবে এবং ভোট যদি উল্টো দিকে দেয় সেই ক্ষেত্রে হবে। 2টো উদাহরণ আমরা পেলাম যেখানে পদ শূন্য হয়েছিল, কিন্তু আরও 2টো উদাহরণ আমি দিতে পারি। 2001 সালের নির্বাচনের পর রাজশাহী 4-এর বিএনপির প্রার্থী আবু হেনা, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু তার সংসদ সদস্য পদ শূন্য হয়নি, কারণ এটা দেখানো হয়েছিল যে ওকে বহিষ্কার করা হয়েছে, উনি তো পদত্যাগ করেননি। একই ঘটনা হয়েছে 10ম সংসদ নির্বাচনের পর জনাব আব্দুল লতিফ সিদ্দিকীকে যখন দল থেকে বহিষ্কার করা হয়, তখনও তার সংসদ সদস্য পদ শূন্য হয়নি। পরবর্তীতে তিনি দল থেকে পদত্যাগ করেন, তখন তার পদ শূন্য ঘোষণা করা হয়েছিল। 70 ধারাটাকে আমি ব্যক্তিগতভাবে ফল্টি একটা কারণে মনে করি। খেয়াল করুন, আপনি পদত্যাগ করলে সংসদ সদস্য পদ শূন্য হচ্ছে, এটা স্পিরিট আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই, যেহেতু আপনি একটা দলের প্রতীক নিয়ে দলের সমর্থন নিয়ে নির্বাচন করছেন, কারণ আমরা খুব ভালোভাবেই বলতে পারি আমাদের বেশিরভাগ প্রার্থী যদি নিজে ভোট করতেন হয়তো দাঁড়াতেন না, নির্বাচিত হতে পারতেন না। যেহেতু আপনি ওই দলে আর থাকছেন না, তাই আপনার পদ শূন্য হচ্ছে। এটা যদি স্পিরিট হয়ে থাকে তাহলে আপনাকে বহিষ্কার করলেও তো একই ঘটনাই ঘটার কথা, দল আপনাকে আর ওন করছে না। সো আপনি দলের সমর্থন নিয়ে যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সেটা থাকছে না, সেই একই কারণে এটা নির্বাচিত সংসদ সদস্য যদি বহিষ্কৃত হন তারও সেই পদ চলে যাওয়া উচিত বলে আমি মনে করি। এই জন্য আমি বলছি আমাদের 70 ধারার এই ব্যাপারটার প্রতি মনোযোগ দেওয়া উচিত। আমার কাছে এটার মধ্যে যথেষ্ট রকম পরস্পর বিরোধিতা আছে বলে মনে হয়। সো এখন এটাকে যদি আমরা আক্ষরিকভাবে পড়ি তাহলে কিন্তু এই যে যারা যোগ দিচ্ছেন এবং দল থেকে বহিষ্কৃত হচ্ছেন তারা হয়তো সংসদ সদস্য হিসেবে থেকে যেতে পারেন এবং প্রিভিয়াস নজির এটার আছে।
আপনার পরবর্তী প্রশ্ন যেটা করেছেন সেটা হলো যে আমাদের যে দুজন গণফোরাম থেকে নির্বাচিত, এদের মধ্যে প্রথম কথা হচ্ছে এদের মধ্যে কিন্তু বহিষ্কৃত হয়েছেন একজন। একটা জিনিস একটু স্পষ্ট করা দরকার, যারা মোকাব্বির খান এখনও বহিষ্কৃত হননি। এটার কারণ গণফোরাম যেটা দিয়েছে আমি সেটা আপনাদের সামনে বলি। সেটা হচ্ছে যারা মোকাব্বির খান ওনাদের প্রেসিডিয়াম মেম্বার, সে কারণে তারা মনে করেছেন এটা একটা প্রসিডিয়ার তারা নেবেন, এবং কিছুদিন আগে 3-4 দিন আগে গণফোরামের একটা সভায় তাকে শোকজ করা হয়েছে এবং তারা বলেছেন এই প্রসেসগুলো তারা নেবেন। যদি আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারি, কারণ কিছুদিন আগে যারা মোকাব্বির যখন ডক্টর কামালের চেম্বারে গিয়েছেন সব মিডিয়াতে এটা খুব স্পষ্টভাবে এসছে তিনি তার সাথে কী রিয়্যাক্ট করেছেন। সো উনিও হয়তো বহিষ্কৃত, বা আমরা মোটামুটি নিশ্চিতভাবেই বলতে পারি এই প্রসেসটার পর উনিও বহিষ্কৃত হবেন। এখন উনি বহিষ্কৃত হওয়ার পর আমরা এগুলো সংসদে জানাচ্ছি, এবং উনি যদি বহিষ্কৃত হন তাহলে ওই ব্যাপারটা নিয়ে একসাথে ইনফ্যাক্ট আমরা খোঁজ করব আসলে কি হতে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। ব্যারিস্টার তানজিব, আপনার কাছে একটু এইখানে ল পয়েন্টে অনেকগুলি জায়গা দাঁড়াচ্ছে এবং কোনো ক্ষেত্রেই সিদ্ধান্ত দেওয়া খুব সহজ না। তবে একটা ব্যাপার নিশ্চিত যে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে বিএনপি ইতিমধ্যেই বলে দিয়েছে। আবার যখন আমরা নির্বাচিতরা যখন বলে যে আমরা এখনও পার্টি হায়ারার্কির সিদ্ধান্তের অপেক্ষায় আছি, তার মানে তাদের দিক থেকে সিদ্ধান্তটা হচ্ছে তারা আগ্রহী আছেন। ফলে এইরকম একটা পরিস্থিতিতে তাদের পক্ষে শুধুমাত্র ভোটারদের আগ্রহের কথা যেটা তারা বলছেন সেইটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ কিনা? ধন্যবাদ। আপনার ওই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটা, এই যে সত্যধারা নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয়টা বলি। আমরা যেই বিষয়টা নিয়ে আলাপ করছিলাম, ধরেন গণফোরাম থেকে 2জন সংসদ সদস্য এখন হয়েছেন, কিন্তু 2জনের ক্ষেত্রে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একজন গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচন করেছেন, আরেকজন কিন্তু বিএনপির প্রতীক আপনার ধানের শীষ নিয়ে করেছে। কিন্তু এখন এখানে সত্যধারা বলা আছে যে কোনো পলিটিক্যাল পার্টির নমিনেশন নিয়ে যদি করেন, এখন বিএনপি নিয়ে যদি উনি করে থাকেন, বিএনপি তো ওনাকে বহিষ্কার করতে পারছে না, কারণ উনি বিএনপিতে নাই। এখন আপনার গণফোরাম থেকে যে তাকে বহিষ্কার করা হয়েছে, উনি তো গণফোরামের নমিনেটেড প্রার্থী হিসেবে ইলেকশনটা করেন নাই। তো সুলতান মাহমুদ মনসুরের ক্ষেত্রে বিএনপিও কোনো অ্যাকশন নিতে পারতেছে না, আর গণফোরাম যে অ্যাকশনটুকু নিয়েছে সেটা সংবিধানের 70 অনুচ্ছেদের আলোকে আদৌ কোনো কার্যকরী কোনো পদক্ষেপ না, কারণ উনি আপনার মানে আইনগতভাবে গণফোরামের টিকিটে নির্বাচন করেন না, মনোনীত প্রার্থী হিসেবে করেন না, তিনি আওয়ামী লীগ বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনটা করেছেন। আর উদীয়মান সূর্যের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, ওই ক্ষেত্রে যে প্রশ্নটা এসেছে জাহিদ যেটা বলছিল সেটা হচ্ছে যে সংবিধানে বলা আছে যে তিনি যদি পদত্যাগ করেন, এখন গণফোরামের যে সংবিধানটা আছে সেখানে যদি বলা হয় পদত্যাগ বলতে মিন করবে পার্টি থেকেও বহিষ্কার, তখন একটা ইন্টারপ্রিটেশনের স্কোপ আসবে যে আখতারুজ্জামান মানে আপনার সংসদ সদস্য পদ বাতিল হওয়া নিয়ে হাইকোর্টের রায় ওইটা একমাত্র ওই রায়টাই আছে, বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার রুলিং পর্যায়ে শেষ হয়ে গেছে, কেউ আর ডিসপিউট করে নাই। এবং এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আখতারুজ্জামান সাহেব যদি ওই হাইকোর্টের ওই জাজমেন্টের সাথে দ্বিমত পোষণ করতেন, তিনি আপিলের ডিভিশনে আপিল করতে পারতেন। আপিল করলে বলে হয়তো বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে একটা ইন্টারপ্রিটেশনের একটা স্কোপ ছিল, কিন্তু সেটা এখানে আসে নাই। তা আপনার প্রসঙ্গে যদি আসি, এখন প্রশ্নে যদি আসি, এটা লিগ্যাল এবং ওভারঅল কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে গণতন্ত্রের আলোকে দুইভাবে বিবেচনা করা যায়। সেটা হচ্ছে যে পার্টি সিদ্ধান্ত নিয়েছে যে তারা নির্বাচিত হওয়ার পরে তাদের মনোনীত প্রার্থী যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে তারা পার্লামেন্টে যেতে দিবেন না, কিন্তু যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, ভোটারের ভোটে নির্বাচিত হয়েছেন। তো ভোটাররা তো তাদেরকে পার্লামেন্টে দেখতে চায় দেখেই আপনারা নির্বাচন করেছেন। তো এটা একদিক থেকে গণতান্ত্রিক দিক থেকে যদি আপনি বিচার করেন তাহলে কিন্তু ওই প্রার্থীরা ভোটারদের সাথে এক ধরনের বেইমানি করেছে বলা যায়, কিংবা ভোটারদের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি শ্রদ্ধা তারা প্রদর্শন করে না, কিংবা করতে চাইলেও পার্টিগত কারণে তারা করতে পারছে না। আর পার্টির পার্সপেক্টিভ থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে এটা বিএনপির অবস্থান যেটা, কিংবা জোটের যে অবস্থান, ঐক্যফ্রন্টের যে অবস্থান, সেটা অনুযায়ী সেটা আসলে গণতন্ত্র বিরোধী হয়। এই কারণে যে তারা নির্বাচনে গিয়েছে, নির্বাচনে পার্টিসিপেট করে এখন যে কজনে নির্বাচিত হোক তারা নির্বাচনে বলছে নির্বাচন সঠিকভাবে হয় নাই, নির্বাচনে হয় নাই, তারা যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আপনি পার্লামেন্টে যেতে দিচ্ছেন না। কিন্তু আবার সঠিকভাবে নির্বাচন হয় নাই বলে আপনি 53 জন থেকে 70 জন পর্যন্ত আপনার আপিল করেছেন, তাহলে তারা যদি আপিলে জিতে তাহলে আপনার সিদ্ধান্ত কী হবে? তার মানে হচ্ছে যে এই টোটাল
পরিকল্পনাতে মনে হচ্ছে একটা স্ববিরোধিতা আছে, যে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আমরা পার্লামেন্টে যেতে দিব না, যারা নির্বাচিত হতে পারে নাই আবার তাদেরকে আমরা আইনগত সহায়তা দিচ্ছি যে আপনারা আপিল করে ওখান থেকে আপিলে জিতে এসে আবার পার্লামেন্টে যাওয়ার চেষ্টা করেন। আপনি যদি প্রথমে বলে থাকেন নির্বাচন সুষ্ঠু হয় নাই এবং যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আমরা যেতে দিব না, তাহলে আপিলটা করার কি দরকার ছিল? আর আপিলে কি আপনি মনে করেন যে জিততে পারবেন না? মানে আপনি তাহলে ওই টোটাল এক্সারসাইজটা করার মানে কি? ফলে আইনগতভাবে যেহেতু যাওয়া গিয়েছে, এটা এটা ওই পথেই যদি থাকতে হয় তাহলে তো নির্বাচনে যারা জিতেছে তাদেরকে জিতে দেওয়া উচিত। মোশাররফ ভাই, নিশ্চয়ই এক্ষেত্রে আপনাদের ভিন্ন মত আছে, কিন্তু যখন যারা নির্বাচিত হয়েছেন তারা যখন বলছেন যে তাদের কনস্টিটিউয়েন্সির চাপ আছে, এই যে ভোটাররা আছে তাদের দিক বিবেচনার বিষয়টি কতটুকু আছে, এবং যেটি আমাদেরও মনে হয় যে একটা নির্বাচিত সংসদ সদস্যর যারা তারা শপথ নেবেন, মানুষ তাদেরকে একভাবে নির্বাচন করেছেন, এবং অন্যদিকে আপনারা তাদেরকে বলছেন যে এটা আসলে তাদের জয় না, তাদেরকে জয়টা দিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এতে আপনার পার্টির কলিগসদের প্রতি এক ধরনের অবমাননা হয় না, এটা তো আমরা বিশ্বাস করি এবং তারাও বিশ্বাস করে যে এই নির্বাচনটা একটি পাতানো নির্বাচন। আর আরেকটি আমি একটু বলি যে ব্যারিস্টার সাহেব আরেকটি কথা বলেছে, আমরা যে মামলাগুলি করেছি, আমিও ক্যান্ডিডেট ছিলাম, আমিও কিন্তু এই মামলার একজন, 81 জনের মধ্যে আমি একজন। আমরা কিন্তু ওই মামলায় যে এই আবেদনটা আমরা করেছি, আমরা বলেছি এই নির্বাচন এই কারণে এটা কোনো নির্বাচনই হয় না, সুতরাং নির্বাচন বাতিল করে ফ্রেশ ইলেকশন আমরা কিন্তু চেয়েছি। আমরা আমাদেরকে জিতিয়ে দেওয়া হোক এটা কিন্তু আমরা বলিনি, আমরা বলেছি যে এটা ফ্রেশ এই নির্বাচন বাতিল করে এটা এই কারণ, যেমন আমার পুলিং এজেন্টকে থাকতে দেওয়া হয় নাই, ভোটের ব্যবধান যদি আপনি দেখেন, যেমন আপনাকে আমি বলি, যদি আপনি ফারুক খান সাহেব এই সরকারের একজন প্রেসিডিয়াম সরকার আওয়ামী লীগের সদস্য, উনি গোপালগঞ্জ থেকে 3,59,000 ভোটে উনি জয়যুক্ত হয়েছে, আর বিএনপি প্রার্থী পেয়েছে 157 ভোট। এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি কোনোভাবে বিশ্বাসযোগ্য? অথবা মাননীয় প্রধানমন্ত্রী জিতেছে 2,60,000, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 57 ভোট না কত ভোট। এটা কি বিশ্বাসযোগ্য? কারণ আপনি লক্ষ্য করবেন যে একটি রাজনৈতিক দল, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্য বলেন, সবার তো একটা সাংগঠনিক স্ট্রাকচার আছে, কাঠামো আছে, সেখানে তাদের কমিটি আছে। তাও যদি একটা নির্বাচনী আসনে যদি আমার কমিটির মেম্বারও তো মিনিমাম 5-7 হাজার লোক আছে, আমার ওয়ার্ড কমিটি, আমার ইউনিয়ন কমিটি, আমার অঙ্গ সংগঠনের কমিটি, তো সেখানে একটা লোক 57 ভোট বা 123 ভোট বা 2000 ভোট এটা কীভাবে পায়? সুতরাং এটা যে একটা ম্যানিপুলেট এবং প্ল্যান ওয়াইজ ইলেকশন, এটা এতেই বোঝা যাচ্ছে। আর আপনি যেটা বলেছেন যে যেই লোকদেরকে আজকে মানে আপনি বলছেন যে অবিচার করা হচ্ছে, না, তারাও কিন্তু বিশ্বাস করে যে এই নির্বাচনটা একটি পাতানো নির্বাচন। সরকার হয়তো এমন যে খেলাটা খেলেছে যে একটা কথা, যে মানুষ যদি খুন করে, আপনি লক্ষ্য রাখবেন যে তার অজান্তেই কিন্তু একটা প্রমাণ রেখে যায়, এটা ন্যাচারাল পানিশমেন্টের জন্য। ঠিক তেমনি এই সরকার কিন্তু এমন কিছু কাজ করে গেছে যে আজকে যাদেরকে জিতিয়েছে, আপনি যদি তাদের অপোজিশন যারা আছে দু একজনের সাথে যদি আপনার ব্যক্তিগতভাবে আপনি কথাবার্তা একটু বলে দেখবেন, যে যাদেরকে হারানো হয়েছে এই যে মহাজোটের প্রার্থী, তাদের বক্তব্য শুনলেও আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কীভাবে তাদেরকেও হারানো হয়েছে। সুতরাং এটা একটি প্ল্যান ওয়াইজ নির্বাচন হয়েছে, যার কারণে এই সংসদের বৈধতা দেওয়া মানে আমরা মনে করি যে এই জনগণের সাথে, আমাদের সম্মানিত ভোটারদের সাথে এটা প্রতারণার জন্য, যার জন্য বিএনপি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে এইটা যেহেতু আপনারা মনে করছেন যে সংসদটা বৈধ না, একটা আছে আইনি পথে আপনারা গিয়েছেন যাতে আদালতের মাধ্যমে এটা অবৈধ ঘোষণা করা হয়, অথবা এটা আন্দোলনের মাধ্যমে, যেটা রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে হতে পারে। সেই ক্ষেত্রে আসলে বিএনপির অবস্থানটা কি কোন দিকে যাচ্ছে? কারণ আমরা এই নির্বাচনের পরে আপনাদের ভাষায় একেবারেই যেই নির্বাচনটার মধ্যে কোনো রকমের ভোট হয়নি, সেই রকম একটা নির্বাচনের পরেও কিন্তু আমরা কোনো রাজনৈতিকভাবে এটার কোনো মানে প্রতিকারের ব্যবস্থা পাওয়ার জন্য যে সাধারণ উপায়, সেগুলি আমরা দেখতে পাচ্ছি না। জাহিদুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই যে আমি আসতেছি আপনার কাছে একটু পরেই, আবার আসবো এই বিষয় নিয়ে আসবো, যে এই যে এখন শপথ নিয়ে যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে, একদিক থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মানে যারা নির্বাচিত সংসদ সদস্য, আমরা এরকম কথাও সবসময়ই শুনি যে বিরোধী দলগুলো, তাদের জন্য স্পেস কমে এসেছে, বক্তব্যের কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে সংসদে যাওয়ার মতো যে সুযোগ, সেইটা এক্সপ্লোর করাটা কি রাজনৈতিকভাবে মানে সুযোগ ছিল কিনা? ধন্যবাদ। ওই পয়েন্টে যাওয়ার আগে তানজিব ভাইয়ের একটা পয়েন্টে আমি একটু কথা বলতে চাই। সুলতান মনসুর নিয়ে একটা ডিবেটের কথা বলছেন, উনি গণফোরামের সদস্য হিসাবে মনোনয়নপত্র কিনেছেন, কিন্তু ওনার প্রতীক ছিল ধানের শীষ। এটা আসলে কনফ্লিক্টের বিষয় না।
আরপিওতে আছে আপনি যখন নির্বাচন কোনো জোটবদ্ধভাবে করবেন তখন আপনার জোটের যে কারো প্রতীক আপনি নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দলের আইডেন্টিটি নষ্ট হয় না। আমি একটা উদাহরণ দিলেই স্পষ্ট হবে। ওয়ার্কার্স পার্টি এবং জাসদ কিন্তু নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছে, দশমও করেছে, একাদশও করেছে। আপনি নির্বাচনের ফলাফল যদি দেখেন, দেখবেন ওখানে ওয়ার্কার্স পার্টির নামে আলাদা সিট আছে, জাসদের নামে আলাদা সিট আছে, যদিও তারা নৌকা প্রতীক নিয়ে করেছে। সো প্রতীক নিয়ে তার আইডেন্টিটি ক্রাইসিস হয় না। জনাব সুলতান মনসুর গণফোরামেরই প্রার্থী, সুতরাং তার বহিষ্কার করার কারণে যদি পদ যেতে হয় গণফোরাম বহিষ্কার করাই যথেষ্ট। বিএনপির ইনফ্যাক্ট ওনাকে বহিষ্কার করার ক্ষমতা নেই। এবার আপনার পয়েন্টে আসি, সেটা হচ্ছে আপনি যেটা বলছেন পারত কি না। প্রথম কথাটা হচ্ছে শপথ না নেওয়ার পেছনে যুক্তি কি হতে পারে। আমরা তো কোনো একটা সিদ্ধান্ত বেনিফিট এবং লস হতে পারে, আমার কোনো একটা সিদ্ধান্ত একটু লস হতে পারে, সাথে আমি একটা বেনিফিট পেলাম, এবং আমার বেনিফিট যদি লসকে আউটওয়ে করে তখন আমি সেই সিদ্ধান্ত নিতে পারি। আমাকে অনেকে যখন জিজ্ঞেস করে যে বিএনপি বা ঐক্যফ্রন্টের প্রার্থীরা সংসদে না যাওয়ার পক্ষে প্রধান যুক্তি কি, আমি একটু হাসতে হাসতে বলি প্রধান যুক্তি হচ্ছে গভর্নমেন্ট ইজ ভেরি ইগার টু টেক দেম টু দ্য পার্লামেন্ট। গভর্নমেন্ট এত ইগার কেন? গভর্নমেন্ট যে এত ইগার এজন্য যাওয়া উচিত না, কথাটা এইরকম। গভর্নমেন্ট কেন এত ইগার? প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকবার বলেছেন, স্পিকার বলছেন, মন্ত্রীরা বলছেন আপনারা 8 জন আসেন 80 জনের সমান কথা বলতে দেবে, ইত্যাদি ইত্যাদি। গভর্নমেন্ট এত ইগার মানে হচ্ছে তাদের কোনো একটা ইনসেন্টিভ আছে, সিরিয়াস ধরনের ইনসেন্টিভ আছে, নাহলে এত ক্রেজি হওয়ার কথা না। এবং আমরা বাজারে অনেক গল্প শুনছিলাম বেগম খালেদা জিয়ার প্যারোলের বিনিময়ে হলেও তাদেরকে সংসদে নিতে হবে। সো এত বড় ঝুঁকি বা এত বড় স্টেপ তারা নিচ্ছেন জাস্ট বিকজ তাদের খুব সিরিয়াস ইনসেন্টিভ আছে। এখন ইনসেন্টিভটা কি সেটা আসলে আমরা সবাই জানি, সেটা হচ্ছে আপনি সংসদে গিয়ে যতই কথা বলুন না কেন, আপনি আসলে প্রকারান্তরে তাদের এই নির্বাচন, সোকল এটা নির্বাচন না ইনফ্যাক্ট, এইটাকে আপনি এন্ডোর্স করছেন। এটা গভর্নমেন্টের জন্য বিরাট প্রাপ্তি। সেই কারণে এই ঝুঁকিটা কোনোভাবেই নেওয়া ঐক্যফ্রন্টের উচিত হবে না, এবং শেষ পর্যন্ত সেটা হচ্ছে না আশা করা যায়। এখন আরেকটা প্রশ্ন এসছে যে লোকাল মানুষজনের ভোটে উনি নির্বাচিত হয়েছেন, তারা চাইছে, দুটো কথা বলার আছে। আমাদের সমাজে এই কথাগুলো এখন থেকে আসলে বলা উচিত প্রতিটা সময়। সেটা হচ্ছে একটা দেশের সংসদ নির্বাচনে লোকাল ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে সংসদ নির্বাচন হওয়া উচিত ছিল না। এই কারণে সাংসদদের জন্যই কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্ট কাজ করতে পারে না, কারণ তারা প্রত্যেক জায়গায় থেকে সেখানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন। এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আমি নির্বাচিত হয়েছি, আমি এখন না গেলে কি হবে? না, একটা সংসদ নির্বাচন হয় একটা স্টেট পলিসির ওপর। আপনি সংসদে যেটা হওয়ার কথা ছিল, আপনি দেশের আইন তৈরি করবেন এবং দেশের পলিসি ডিবেট করবেন, পলিসি ডিসাইড করবেন। নাম্বার 2 হচ্ছে যেই নেতা বলেন যে আমার এলাকার মানুষ চাপ দিচ্ছে, এবং একজন বলেছেন সম্ভবত অফ দ্য রেকর্ড, আমি কোথাও একটা ইয়েতে দেখলাম তারা মহাবিপদ তৈরি করবে উনি যদি না যান। আমি পাল্টা প্রশ্ন করি সেই নেতাদেরকে যে আপনি কেন আপনার এলাকার মানুষকে এটা বোঝাতে পারেন না, আপনি যাওয়ার চাইতে না যাওয়াটা কেন এই জাতির জন্য ইম্পর্টেন্ট? একটা কনস্টিটিউয়েন্সির মানুষকে যদি আমি না বোঝাতে পারি যে আপনি মানেই বাংলাদেশ না, এবং বাংলাদেশ যদি বিপদে পড়ে, বাংলাদেশ যদি বিপদে থাকে, তাহলে আপনার বিপদ আপনার ঘাড়ে এসে আরো বেশি করে পড়বে। সো এটা তাদের ব্যর্থতা। তারা যদি সঠিক নেতা হয়ে থাকেন, তার কনস্টিটিউয়েন্সির মানুষকে এটা বোঝাতে পারতে হবে আমরা না গেলে আসলে আপনার লাভই আছে। জাহিদুর রহমান, তার মানে মৌলিক জায়গাটায় চলে আসে যে এখনো পর্যন্ত তো আমরা আসলে পার্টি পলিটিক্সের নীতি বা আদর্শ তার চাইতেও বেশি খুবই মানে প্রতীক নির্ভর রাজনীতি, সেখান থেকে বের হতে নিশ্চয়ই অনেক সময় লাগবে আমাদের। মোশাররফ ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে হ্যাঁ, আমি ধরে নিলাম জাহিদুর রহমান যেটা বলছিলেন সেটাই ঠিক, কিন্তু সেই ক্ষেত্রে আমি নির্বাচনটাকে এন্ডোর্স করলাম না, তাহলে আমার যাদের জন্য আমি এন্ডোর্স করতেছি না, আমার পার্টির এই আদর্শে বিশ্বাস করে যে বিশাল জনগণ, তাদের জন্য আমি বিকল্পটা কি রাখছি? না, এখন বিকল্প, আপনি যে কথার বিকল্প তো অবশ্যই আছে, কারণ বিকল্প এইটা, এই যেমন একটা আলোচনা হচ্ছে যে আজকে বিরোধী দল বলেন বিএনপি বা অন্যরা কিছুই পাচ্ছে না কেন? একটা সরকার বা যদি প্রশাসন যন্ত্র, আপনি লক্ষ্য করবেন আমি যে শব্দটা ব্যবহার করি, প্রশাসন যন্ত্র যদি আপনার জনগণের বিপক্ষে চলে যায়, সেখানে কিন্তু আসলে যে কোনো নিয়মতান্ত্রিক কোনো কিছু করা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। আপনি দেখবেন যে এই সরকারের সবচেয়ে যেটা বড় সাফল্য আমি মনে করি, যে এই সরকার, বিশেষ করে বর্তমান আওয়ামী লীগ সরকার, তারা অত্যন্ত সফলতার সাথে যে কাজটি করেছে, যে রাষ্ট্রযন্ত্রকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে, আজকে প্রশাসনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। এখন আমি নিরস্ত্র লোক, আমি সাধারণ মানুষ, আমার শক্তি কি? জনগণ। আমার শক্তি কি? ন্যায়পরায়ণতা। আমার শক্তি কি? আমি জাতির জন্য সত্য কথাটা বলবো। কিন্তু এখানেই যখন আমি কথা বলতে যাই, তখনই আমার উপর নিপীড়ন আসে, আমার উপর নির্যাতন আসে, আমার উপর বিভিন্ন সেন্সারশিপ আরও হয়। এই কারণে কিন্তু আপনি বলেন জনগণ তো অবশ্যই এই সরকারের বিরুদ্ধে আছে। আপনি দেখবেন যে একটি উপজেলা নির্বাচন তারা করেছে,
এই নির্বাচনে আজকে যেখানে সংসদ নির্বাচন আমরা যারা করেছিলাম যে আমরা প্রচার চালাতে পারছি না, আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আমাদেরকে সমর্থকদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, এজেন্টদেরকে কেন্দ্র থেকে পুলিশ গ্রেপ্তার করছেন। আর এই উপজেলা নির্বাচনে কোনো কোনো বাধা বিচ্ছেদ কিচ্ছু নেই, বরং ভোট দেওয়ার একটা চমৎকার পরিবেশ এরা তৈরি করেছে এদের ভাষায়। কিন্তু সেখানেও কিন্তু আপনার মাইক দিয়ে বলতে হচ্ছে মাননীয় ভোটাররা আপনারা ভোট দিতে আসেন, এটা আপনাদের নৈতিক দায়িত্ব, জাতি গঠনের জন্য আপনাদের ভোট বিরাট কাজে লাগবে। জনগণ কিন্তু প্রত্যাখ্যান করেছে এই উপজেলা নির্বাচন। আমার কাছে এটা বুঝে আসে না। ধরেন আওয়ামী লীগের নেতারা তো দাবি করেন যে যেই অল্প সংখ্যার কথা বলছিলেন যে 3 লাখের জায়গায় 157, ওই রকম সমর্থন এত কমে যাওয়ার কারণেই বিএনপি রাজনীতিতে মানে যেটা যেটা নিয়মতান্ত্রিক আন্দোলন সেটাতে আসতে পারে। নিয়মতান্ত্রিক ওই যে আপনি আজকে লক্ষ্য করবেন যে আজকে আপনি দেখবেন যে আপনি তো দীর্ঘদিন ধরে মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনি কি কোনোদিন শুনেছেন যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রায় 60,000 মামলা হয়েছে, যার আসামির সংখ্যা প্রায় 26 লক্ষ? আপনি কি শুনেছেন যে একটি নির্বাচনে যখন অংশগ্রহণ করে নির্বাচনের 32 জন প্রার্থী রাজপথে রক্তাক্ত হয়? আপনি কি কখনো শুনেছেন যে নির্বাচন যখন করে তখন তার 17 থেকে 18 জন প্রার্থীকে নির্বাচন চলা অবস্থা কারাগারে নেওয়া হয়? আপনি কি এইটা শুনেছেন যে নির্বাচনের যখন প্রচার করতে যায় প্রকাশ্যে এই রাজধানীর মতো জায়গায় মির্জা আব্বাস বলেন, গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আফরোজা আব্বাস বলেন, এইভাবে যারাই নির্বাচনে প্রচার গেছে তাদের উপর হামলা করা হচ্ছে, পোস্টার লাগাতে দিচ্ছে না, জনসভা করতে দিচ্ছে না, অথচ প্রশাসন নির্বিকার এই শাসক দলের পক্ষে কাজ করে যাচ্ছে। আপনাকে এই বাস্তব অবস্থাও তো বিবেচনা করতে হবে, কারণ আমরা তো মানুষ, মানুষের তো একটা তাদের ব্লাড আছে, তাদের অনুভূতি আছে, তাদের কষ্ট আছে, তাদের হাসি আছে, খুশি আছে, সব কিছুই আছে। কিন্তু সেখানে এই ধরনের একটি পরিবেশের মধ্যে দিয়ে মানুষ কতটুকু তার অভিব্যক্তি প্রকাশ করতে পারবে? হ্যাঁ, মানুষ কিন্তু প্রকাশ করেছে। আপনি দেখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, 5% লোক কিন্তু ভোট দিতে যায়নি। এর চেয়ে আর জনগণ আপনাকে আমার কথা হলো যে এই যে 95% লোক যে আপনার কাছে আছে, সেই লোকটা আপনার পক্ষে এসে দাঁড়াচ্ছে না কেন? তাহলে কি রাষ্ট্রযন্ত্র কখনোই কিন্তু যদি এইরকম হয় যে 95 সংখ্যক লোক আছে, সেক্ষেত্রে কখনোই এটা হয় না। আমাদের দেশের রাষ্ট্রযন্ত্রই এটার বিপক্ষে যায় না। যে এরশাদের মতো লোককে সরাতে কিন্তু 9 বছর লেগেছে। আইয়ুব খানের মতো একটা ভিনদেশী লোক এসে এই দেশ শাসন করেছে, তার জন্য কিন্তু 24 বছর লেগেছে। সেই সব অভিজ্ঞতার কারণেই তো আমরা বলছি যে আমাদের দেশে রাজনীতি এইভাবেই চলেছে। আমরা আরেকটা বিরতিতে যাব। আপনার উদাহরণ দেই আমি, যে হিটলারের মতো একজন লোককে সরানোর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ করতে হয়েছে। সুতরাং আপনাকে কিন্তু এই পরিস্থিতিগুলো বুঝতে হবে। আমরা বিএনপির কাছ থেকে সেই লক্ষণগুলি দেখতে চাচ্ছি যে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি সংসদে যাব না, কিন্তু আমার যে পার্টি ফলোয়ার্স আছে তাদের জন্য আমি একটা বিকল্প জায়গা তৈরি করতেছি এবং এটা ভিজিবল হইতে হবে। আর না হইলে তো আমার পার্টির লোকেরা এটার থেকে উজ্জীবিত হবে কিভাবে? আপনার কাছ থেকে একটু একটা বিরতির পর এসে জানতে চাইবো যে এই পরিস্থিতিতে রাজনীতিতে যে সবসময় বলা হচ্ছে যে একটা পুলিশি চাপের কারণে বাংলাদেশে যারা অন্যান্য রাজনীতি করছে আওয়ামী লীগ ছাড়া, তাদের মাঠে আসার সুযোগ হচ্ছে না। যেটা মাঠ ছাড়া তো আর রাজনীতি হবে না, আমরা যেভাবে এই জিনিসটা দেখি, সেইটা আসলে কিভাবে দেখছেন? ব্যারিস্টার তানজিবুল আলম, সবসময় বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে রাষ্ট্রযন্ত্রের কারণে তারা স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি করতে পারছে না। এই ক্ষেত্রে আসলে রাষ্ট্রের ভূমিকা কীরকম হওয়া উচিত, নাকি তাদের দাবিটাকেই সমর্থন করছেন? দেখেন, আপনি যখন নাচতে জানবেন না তখন আপনি উঠানের দোষ দিবেন, কিংবা আপনার যখন নিজের ব্যর্থতা যখন আপনি স্বীকার করতে চাইবেন না তখন আপনি আপনার ব্যর্থতার জন্য অন্য আরেকজনকে দায়ী করার চেষ্টা করবেন। লুজার উইল অলওয়েজ হ্যাভ ভেরিয়াস এক্সকিউজেস। সে কখনো তার কারণে যে সে হেরেছে কিংবা তার কারণে যে তার এই দুর্দশা, এই জিনিসটা স্বীকার করতে চায় না। আমরা সাইকোলজির একটা ভাষা আছে আপনার বলে, সেটা হচ্ছে যে আপনার যে কোনো জিনিস শেখার জন্য সবচেয়ে প্রথম যে পদক্ষেপটা সেটা হচ্ছে নিজের ভুলটা আগে স্বীকার করতে হবে। আপনি যদি যতক্ষণ পর্যন্ত না নিজের ভুলটা স্বীকার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার শুদ্ধ পথে যাত্রাটাই শুরু হবে না। তো এখন বিএনপির একই দশা হয়েছে, সে তার নিজের ব্যর্থতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে, নিজের ব্যর্থতার জন্য অন্য রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন এলিমেন্টকে দায়ী করে। আপনি এরকম অনেকগুলো এক্সকিউজেস পাবেন। বাট আপনি কি কখনো এটা আশা করেন আপনি বিরোধী দলীয় রাজনীতি করবেন, আপনার সরকার আপনাকে ফুলের বিছানা তৈরি করে দিবে, কিংবা আপনি একটা কর্মসূচি দিবেন, সরকারের পক্ষ থেকে আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে? আপনি তো কখনো নিজেই আচরণ করেন নাই। তো আপনি বিরোধী দলীয় রাজনীতি করছেন, আন্দোলনের কথা বলছেন,
আন্দোলন তো সবসময় সউদ্যোগী হতে হবে। তো আপনি নিজেদের মধ্যে যখন সংগঠিত, যতদিন পর্যন্ত সংগঠিত না হয় কিংবা নিজেদের যারা নীতি নির্ধারক আছে তাদের মধ্যে এই ভিশনটা পরিষ্কার না হয় যে আমরা আসলে আমাদের পার্টিকে নিয়ে কোথায় যেতে চাই, তাহলে কখনোই আপনি বিএনপিকে সংগঠিত অবস্থায় পাবেন না। কখনোই তাদেরকে জনগণের কাছে যেতে যে প্রস্তুতিটুকু দরকার হয় সেটা নেওয়ার ক্ষেত্রে পাবেন না, কিংবা জনগণের সাথে তাদের সম্পৃক্ততা আগেও যখন ছিল না এখনও তেমন নাই, এবং এভাবে তাদের দিন পার হয়ে যাবে। এখন তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে বিএনপি ফ্রিঞ্জ পার্টি হয়ে গেছে, তাদের নিজেদের যে নেতৃবৃন্দ আছে তাদের নিজেদের মধ্যেই আপনার পলিসিগতভাবে যে একটা আদর্শিক অবস্থান নিতে হয় সেই জিনিসটার মধ্যে ঘাটতি রয়ে গেছে। তারই সবচেয়ে বড় রিফ্লেকশন হচ্ছে যেটা বললাম, আমার কাছে বিষয়টা আসলে খুব, উনি বলছেন যে উনি খুব হেসে উত্তর দেন, আমার কাছে বিষয়টা মানে যৌক্তিক পার্সপেক্টিভ থেকে ওইটা আসলে ফানি লেগেছে। সেটা হচ্ছে আপনাকে যখন একটা প্রশ্ন করা হয় আপনি এই কাজটা কেন করতেছেন, আপনি নিজের যুক্তি না দিয়ে বলছেন অন্য যখন আমাকে ডাকতেছে কিংবা অন্য যখন আসতে বলছি সেই জন্য আমি যাচ্ছি না। আপনার যুক্তি তো এটা হতে পারে না যে আমাকে আওয়ামী লীগ কেন নিতে চায় সেই জন্যই আমি যাব না। আপনার যাওয়া উচিত কস্ট বেনিফিট অ্যানালিসিস, যদি এটাই করতে চান আপনাকে, তাহলে এটাই হওয়া উচিত যে আসলে কোন কাজটা করলে দেশের উপকার বেশি হবে। এখন আপনি যদি জেনুইনলি ওই সিদ্ধান্তে এসে থাকেন যে আমি ঘরে বসে থাকলে, আমি পার্লামেন্টে না গেলে দেশের বেশি উপকার হবে, তাহলে আপনি ঘরে বসে থাকেন। কিন্তু আপনি আবার তাহলে কেন বাতিল চাচ্ছেন? কারণ আপনি বাতিল করতে গিয়ে আপনি কি করেছেন সেটা হচ্ছে যে যেটা আপনার মোশাররফ ভাই বললেন যে আমরা 81টা আপিল হয়েছে, তার মানে হচ্ছে যে ওনারা 81টা সিটে আপনার পুরো নির্বাচন চান। সময় একদম শেষ হয়ে গেছে। বাকিগুলোতে তাহলে আপনি যেহেতু আপিল করেন না সুতরাং বাকিগুলোর সিদ্ধান্তগুলো মেনে নিচ্ছেন। একটা জিনিস যে একটা এরকম আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হচ্ছে যে আসলে বিএনপি দুর্বল বলেই আন্দোলনে আসতে পারছে না, এটা প্রশাসনের কোনো বিষয় না। এই ব্যাপারে আপনাদের না, এই কথা আদৌ সত্য নয়। কারণ আপনি এই আওয়ামী লীগ আজকে তো বিএনপি নতুন দল না, এই আওয়ামী লীগকে কিন্তু আমরা 96 থেকে আন্দোলন করে আমরা 2001 সালে কিন্তু বাংলাদেশে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে কিন্তু আমরা ক্ষমতায় এসেছি। এই আওয়ামী লীগ 91 সালে যখন বাংলাদেশে বিএনপি, অনেকে চিন্তা করতে পারতো না বিএনপি 300 সিটে প্রার্থী দিতে পারবে কিনা, সেই 91 সালে কিন্তু এই আওয়ামী লীগকে হারিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিল। সুতরাং আপনি যদি সাংগঠনিক শক্তি বলেন, জনপ্রিয়তা বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড বলেন, আওয়ামী লীগকে বহুবার আমরা পরাজিত করেছি, এই রেকর্ড কিন্তু আছে। কিন্তু আমরা যে কথাটি বলেছি, হ্যাঁ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, সংগঠন, বাংলাদেশের পুরনো সংগঠন, তারাও জনগণের কাছে যাবে, আমরা, কিন্তু যার জন্য তো আপনি একটি সমতল মাঠ দরকার। কিন্তু আপনি যদি এমন ডিফারেন্সটা করে ফেলেন যে কেউ পাহাড়ে থাকবে আর কেউ পানিতে থাকবে, তো সেখানে তো মূল্যায়ন হয় না। বরং সেই কাজটি আওয়ামী লীগ পর্যন্ত আপনাদেরকে আসলে আওয়ামী লীগের সিদ্ধান্তের উপরে নির্ভর করতে হচ্ছে যে আমি ভবিষ্যতে কি করতে পারবো বা করা উচিত। আপনি যখন গণতন্ত্রের কথা বলবেন, আপনি আইনের শাসন কথা বলবেন, অথচ ধারে কাছে দিয়েও আপনি হাঁটবেন না, তাহলে তো আপনার এইগুলি জনগণের সাথে একটা প্রতারণার সামিল। আমরা ওই কথাটাই বলছি। আপনি আওয়ামী লীগ আজকে ঘোষণা দেও যে আমি ফ্যাসিস্ট দল, আমি স্বৈরাচারী দল, তাইলে আমাদের কোনো আপত্তি নেই। সেটা তো আপনারা মনে করছেন, কিন্তু মানুষ যে এটা মনে করছে সেটার জন্য তো তাদেরকে এক জায়গায় জড়ো করতে হবে। গণতন্ত্রের জামা পরবেন আমি আর আপনার আচরণ হবে সময় আছে, এটা তো মেনে সময় দিতে হবে আমাকে। জি জি। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে তানজিব ভাই যেটা বললেন যে আমি হাসতে হাসতে যেটা বলি, ইনফ্যাক্ট এর পরে আমি যুক্তিটাও দিয়েছি কেন যাওয়া উচিত না, কিন্তু আমি অন্য একটা পয়েন্টে আসি, কেন মানুষ রাস্তায় নামছে না। আমি প্রায় বলি আপনি আমাকে বাংলাদেশের যে কোনো একটা সমস্যা নিয়ে যদি রচনা লিখতে দেন, আমি যে রচনা লিখবো এটা গিয়ে শেষে ঠেকবে হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন হয়নি। একটা দেশে যখন সুষ্ঠু নির্বাচন হয় না, জনগণের যখন প্রতিনিধিত্বশীল সরকার ক্ষমতায় থাকে না, তখন সে টোটালিটারিয়ান হতে বাধ্য, নাহলে সে ক্ষমতায় টিকে থাকবে না। সে স্টেটের প্রত্যেকটা ইনস্টিটিউট ভেঙে ফেলবে, ভেঙে একত্র করে ফেলবে। কিন্তু একটু বলি জাহিদ ভাই, টোটালিটারিয়ান গভর্নমেন্ট আমাদের জন্য কোনোদিনই নতুন না। এই মানুষ যদি সত্যি মানে এই পরিস্থিতি থাকে, তাহলে তো বাংলাদেশের মানুষ বারবারই এসেছে, এখন আসছে না কেন? না, আমি একটু বলি, টোটালিটারিয়ান গভর্নমেন্ট বাংলাদেশে ছিল না, তার একটা ছোট উদাহরণ দেই। সেটা হচ্ছে জাসদ যখন রাজনীতি করে তখন প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে ভয়ঙ্কর সব শক্ত কথা যাচ্ছে তাই বলা গেছে। কিন্তু আমি ওই খবর নিয়েছি এবং আমার নেতা জাসদের খুব বড় নেতা ছিলেন, আমি খুব ভালোভাবে জানি। আর এখন আপনি একটা মানববন্ধন করবেন, আমাদের নাগরিক ঐক্যের মতো একটা ছোট দল একটা সামান্য মানববন্ধন করবে, সেখানে আমাদের করতে দেওয়া হয়নি। গত রমজানে একটা ইফতার পার্টি করবো, আমরা ইফতার পার্টির জায়গা খুঁজে পাইনি। সো এই রকম টোটালিটারিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসে ছিল না, আমি মনে করি। 2 নম্বর কথাটা হচ্ছে যখন সে আলটিমেটলি সব ভেঙে দেয়, কারণ এভাবে ক্ষমতায় থাকতে হবে তাকে, এবং মানুষ যখন আপনার প্রয়োজন আর নাই, মানুষ যখন আপনার
ক্ষমতায় থাকার জন্য আর প্রয়োজন না থাকে আপনি মানুষকে আর গুনবেন না। তো তখন নুসরাত রাফি মরলো না বাঁচলো আপনার কিছু আসে যায় না, তখন ঋণ খেলাপিরা ওদেরকে তোষণ করতে হয় কারণ ওরা আপনার ক্ষমতার উৎস। সো ডিপ স্টেট বলে যে বিষয়টা আছে, সাম মিলিটারি অ্যান্ড সিভিল বিউরোক্রেসি, সাম বিজনেস পিপল, ওদের একটা এক্সেস তৈরি, আপনি ওকে খুশি করেন কারণ আপনাকে ক্ষমতায় সে রাখছে, আপনাকে জনগণ প্রয়োজন হচ্ছে না। সেজন্য আমি বলছি আমাদের নির্বাচনটা যদি ঠিকঠাক মতো হতে পারতো। লাস্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি, ওয়াই নেশনস ফেইল একটা বিখ্যাত বই আছে যেখানে ড্যারন ওসেমাগ্লু এবং মার্ক রবিনসন বলছেন বতসোয়ানার উদাহরণ দিয়ে যে 66 সাল থেকে স্বাধীনতার পর থেকে এই দেশটা আফ্রিকার সাবসাহারান আফ্রিকার দেশ, কিন্তু সেই দেশে দুর্নীতির সূচকে 34 হচ্ছে অবস্থান, আমরা কিন্তু 149। ওনারা দেখিয়েছেন এটা হয়েছে বিকজ দে ডেভেলপ দ্য ইনস্টিটিউটস। এবং কেন ইনস্টিটিউট তৈরি হয়েছে? বিকজ ওখানে ফ্রি ফেয়ার ইলেকশন 66 সাল থেকে এখন পর্যন্ত হয়েছে। জাহিদুর রহমান, তানজিবুল আলম এবং ব্যারিস্টার মোশাররফ হোসেন, আপনাদের তিনজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।